ভারতীয় রাজনীতির ইতিহাসে গত 10 বছর পর লিডার অফ অপোজিশন তথা বিরোধী দলনেতা হিসেবে দেখা যাবে রাহুল গান্ধীকে। এই সময় আমাদের মনের মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন জাগতে পারে, কেন গত 10 বছর ধরে ভারতীয় পার্লামেন্টে কোনো লিডার অফ অপোজিশন ছিল না? এই লিডার অফ অপোজিশনের কাজ কি, তথা লিডার অফ অপোজিশন না থাকলে কি এমন ক্ষতি হয়ে যাবে? সো আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। লিডার অফ অপোজিশন হলেন একজন এমপি, মেম্বার অফ পার্লামেন্ট। লিডার অফ অপোজিশন কিন্তু কোনো কনস্টিটিউশনাল বা সাংবিধানিক পদ নয়, অর্থাৎ যেমন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এইসব পদের বিষয়ে অরিজিনাল কনস্টিটিউশনে উল্লেখ করা ছিল। লিডার অফ অপোজিশনের বিষয়ে কিন্তু অরিজিনাল কনস্টিটিউশন অর্থাৎ 26 নভেম্বর 1949-এ যে কনস্টিটিউশন আমরা অ্যাডপ্ট করি, সেই কনস্টিটিউশনে লিডার অফ অপোজিশনের কথা কিন্তু উল্লেখ করা ছিল না। তাহলে ভারতীয় রাজনীতিতে এই লিডার অফ অপোজিশন এর ধারণা কিভাবে এলো? স্বাধীনতার পূর্বে ব্রিটিশ ইন্ডিয়াতে সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে লিডার অফ অপোজিশনের পদ কিন্তু বিদ্যমান ছিল এবং সেই সময় মতিলাল নেহরু এই পদের ভূমিকাও পালন করেছিলেন। কিন্তু ভারত স্বাধীন হওয়ার পর যখন নিজস্ব সংবিধান রচনা করে, সংবিধান রচনাকারীরা লিডার অফ অপোজিশনের বিষয়ে কোনো কিছু উল্লেখ করেননি অরিজিনাল সংবিধানে। পরবর্তীকালে ভারত ব্রিটেন থেকে এই লিডার অফ অপোজিশনের ইন্সপিরেশন নেয় এবং স্বাধীন ভারতের প্রথম লিডার অফ অপোজিশন ছিলেন ডক্টর রাম সুভাষ সিং, যিনি 1969-এ যখন কংগ্রেস পার্টির বিভাজন ঘটে, কংগ্রেস ও অ্যান্ড কংগ্রেস আর, সেই সময় কংগ্রেস ও এর তরফ থেকে লিডার অফ অপোজিশনের ভূমিকা পালন করেছিলেন। কিন্তু এখনও পর্যন্ত এই লিডার অফ অপোজিশন ভারতীয় রাজনীতিতে একটি বিধিবদ্ধ পদ হিসেবে স্বীকৃতি লাভ করেনি। পরবর্তীকালে 1977-এ যখন একটি অ্যাক্ট পাস হয়, স্যালারি অ্যান্ড অ্যালাউন্সেস অফ লিডার্স অফ অপোজিশন ইন পার্লামেন্ট অ্যাক্ট অফ 1977, সেই অ্যাক্টের মাধ্যমে বা সেই অ্যাক্ট আসার পর থেকে এই লিডার অফ অপোজিশন একটি স্ট্যাচুটারি বা বিধিবদ্ধ পদ হিসেবে স্বীকৃতি লাভ করে। এই আইনে মূলত দুটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল, যেমন এর নামের মধ্যে রয়েছে স্যালারি অ্যান্ড অ্যালাউন্সেস অফ লিডার্স অফ অপোজিশন, অর্থাৎ লোকসভা তথা রাজ্যসভাতে যিনি লিডার অফ অপোজিশন হবেন তার স্যালারি কত হবে, তাকে কি কি সুযোগ সুবিধা দেওয়া হবে, যেমন সরকারি ঘর, মেডিকেল অ্যালাউন্সেস, ট্রাভেল অ্যালাউন্সেস, এটসেট্রা এটসেট্রা। দ্বিতীয়ত, লিডার অফ অপোজিশনের কোয়ালিফিকেশন কী হবে সেই বিষয়েও আলোচনা করা হয়েছে। লোকসভায় এর লিডার অফ অপোজিশন হওয়ার জন্য সেই ব্যক্তিকে লোকসভার মেম্বার হতে হবে এবং সাথে সাথে লোকসভাতে যে লার্জেস্ট বিরোধী দল রয়েছে তার লিডার হতে হবে। তাহলে সেই ব্যক্তিকে লোকসভার যে স্পিকার তিনি লিডার অফ অপোজিশন হিসেবে রিকগনাইজ করবে এবং রাজ্যসভাতে লিডার অফ অপোজিশন হওয়ার জন্য রাজ্যসভার মেম্বার হতে হবে এবং রাজ্যসভার যে লার্জেস্ট বিরোধী দল রয়েছে তার লিডার হতে হবে। তাহলে এখন আমাদের মনে হতে পারে এই সকল শর্ত তো গত 10 বছর ধরেও পালন হচ্ছিল, তাহলে কেন গত 10 বছর ধরে ভারতীয় পার্লামেন্টে কোনো লিডার অফ অপোজিশন ছিল না? লোকসভা তথা রাজ্যসভাতে লিডার অফ অপোজিশন হওয়ার জন্য আরও একটি শর্ত রয়েছে, সেটি হচ্ছে 10% রুল। এই 10% রুল অনুযায়ী লোকসভা তথা রাজ্যসভাতে যে টোটাল সিট রয়েছে সেই টোটাল সিট এর 10% যদি কোনো পার্টি না পায় তাহলে সেই পার্টি লিডার অফ অপোজিশন এর দাবি করতে পারে না। অর্থাৎ বর্তমান লোকসভার টোটাল সিট সংখ্যা হচ্ছে 543, এই 543 এর 10% হচ্ছে 54.3, অ্যাপ্রক্সিমেটলি 55। অর্থাৎ লোকসভাতে যদি কোনো দল 55 বা তার বেশি সিট পায় তাহলে সেই দল লিডার অফ অপোজিশনের দাবি রাখতে পারে। কিন্তু যেহেতু 2014-এর ইলেকশানে কিংবা 2019-এর ইলেকশানে যে বিরোধী দল, সবথেকে বড় বিরোধী দল কংগ্রেস পার্টির কাছে এই যে 10% সিট তারা অর্জন করতে পারেনি। 2014 সালে 44 সিট পেয়েছিল অনলি, অ্যান্ড 2019 সালে 52 সিট পেয়েছিল। কিন্তু 2024 সালের ইলেকশানে যেহেতু কংগ্রেস পার্টি এই 10% রুল পূরণ করতে পেরেছে বা 10% রুলের শর্ত পূরণ করতে পেরেছে, তাই আমরা এখন কংগ্রেস পার্টির থেকে লিডার অফ অপোজিশনকে দেখতে পাচ্ছি। এখন এই লিডার অফ অপোজিশনের কাজ কি? প্রথমত, লিডার অফ অপোজিশন যে রুলিং পার্টি রয়েছে, যেমন বর্তমান বিজেপি সরকার, যখন পার্লামেন্টে কোনো বিল নিয়ে আসে সেই বিল এর ওপর প্র্যাকটিক্যাল সমালোচনা করে এবং সেই বিলের মধ্যে জনগণের কী কী ভালো হবে সেই সব বিষয়ে স্ক্রুটিনাইজও করতে পারে। এই লিডার অফ অপোজিশন পার্লামেন্টে যখন ডিবেট হয় তখন অপোজিশনদের পক্ষ থেকে প্রথম বক্তব্য রাখার সুযোগ পান। এই লিডার অফ অপোজিশন পার্লামেন্টের কিছু ইম্পর্টেন্ট কমিটিজ রয়েছে, যেমন পাবলিক অ্যাকাউন্টস কমিটিজ, পাবলিক আন্ডারটেকিংস কমিটিজ, এস্টিমেটস কমিটিজ,
এটসেট্রা এটসেট্রা, সেই সমস্ত কমিটির মেম্বার কিন্তু লিডার অফ অপোজিশন হয়ে থাকেন। এছাড়াও আমাদের কিছু স্ট্যাচুটারি বডি রয়েছে, ইম্পর্টেন্ট স্ট্যাচুটারি বডি, যেমন সিবিআই, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, এটসেট্রা এটসেট্রা। তাদের সিলেকশনের ক্ষেত্রেও লিডার অফ অপোজিশন একটি ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে, বা সিলেকশন কমিটির মেম্বার হয় আমাদের লিডার অফ অপোজিশন থাকে। এছাড়াও লিডার অফ অপোজিশন একটি অল্টারনেটিভ সরকারের সুযোগও দিয়ে থাকে, অর্থাৎ এখন যে আমাদের দেশে জোট সরকার রয়েছে কেন্দ্রে, সেই জোট সরকার যদি কোনো কারণে মেজরিটি হারায়, তাহলে লিডার অফ অপোজিশন তার সরকার বানাতে পারে। তো আজকের ভিডিওতে আমরা লিডার অফ অপোজিশন বিষয়ে আলোচনা করলাম। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।